রাত তখন প্রায় 9:30। রাতের খাবার শেষ করে ছাদে উঠে একটু পায়চারি করছিলাম। হঠাৎ ফোনটা বেজে উঠল। শুভ ফোন করেছে। কিরে হারামজাদা, কোনো খোঁজ খবরই নেই। নতুন মেয়েটাই পাঠালে নাকি? আরে না না, এখন বাবার দোকানে নতুন কাজে ঢুকেছি, তাই একটু ব্যস্ত হয়ে পড়েছি। ও আচ্ছা, তা এখন আছিস কোথায়? এই তো বাড়িতে। খাওয়া দাওয়া শেষ করে ছাদে উঠে একটু হাঁটাহাঁটি করছিলাম, আর তুই ফোন করলি। ও, এই শোন না, অনেকদিন হলো একসাথে বসা হয় না। চল একদিন বসি, দুজন মিলে জমিয়ে আড্ডা হবে। হ্যাঁ, সে বসাই যায়। আচ্ছা, কালকে সন্ধ্যার দিকে কালোদার চায়ের দোকানে চলে আয় তাহলে। দূর, জীবনটা কেমন যেন একঘেয়েমি হয়ে গেছে। কেন রে, কি হয়েছে আবার? প্রতিদিন সেই একই রুটিন, আর ভালো লাগে না। চল না, কোথাও থেকে ঘুরে আসি। অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না। তা মন্দ বলিসনি। চল, আমার মামা বাড়ি থেকে ঘুরে আসি তাহলে। মামাও অনেকদিন ধরে যেতে বলছে। আর তাছাড়া ওখানে প্রতি বছর এই সময় মেলা হয়। ঘোরাও হবে, আর মেলা দেখাও হবে, সবই হবে। চল তাহলে ঘুরেই আসি। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম দুজনে। অনেকদিন পর মামা বাড়ি যাচ্ছি, কথাটা ভাবতেই মনটা আনন্দে ভরে গেল। আগে ছোটবেলায় মামা বাড়ি গিয়ে কত তাইতাবাড়ি না করেছি। কত সুন্দর ছিল সেই দিনগুলো। কেন যে এত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম। তা তোদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না মামা, কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, তাহলে তোরা বস, আমি তোদের জন্য খাবারের ব্যবস্থা করি গিয়ে। কিছুক্ষণ পর ভাই মানে মামার ছেলে সুমিত এসে যোগ দিল আমাদের সাথে। কিরে, তুই না এবার উচ্চ মাধ্যমিক দিলি? তার রেজাল্ট কেমন হলো? ভালোই হয়েছে দাদা, সবকটা সাবজেক্টে 90%-এর কাছাকাছি এসেছে। তা এবার কি করবি বলে ঠিক করেছিস? কোনো একটা হাতের কাজ শিখবো ভাবছি। কেন, এত ভালো রেজাল্ট, তাও তুই পড়াশোনা না করে হাতের কাজ শিখবি? আর পড়াশোনা করে কি হবে দাদা, দেখছো তো চাকরি বাকরির কি হাল। হ্যাঁ, তা তুই ঠিকই বলেছিস। আচ্ছা সুমিত, তোদের এখানে এই সময় একটা মেলা হয় না? হ্যাঁ দাদা, উৎসব মেলা। এই তো পাশের গ্রাম পলাশপুরেই বসেছে। তা যাবে নাকি? হ্যাঁ, যাওয়ার তো ইচ্ছে ছিল। তাহলে চলো, বিকেল নাগাদ বেরিয়ে পড়ি। দুপুরের খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে বেরোতে বেরোতে সেই সন্ধ্যাই হয়ে গেল। মেলা থেকে ফিরতে ফিরতে একটু রাত হয়ে গেল। বাস থেকে নেমে দেখলাম আকাশে ঘন মেঘের দল জমাট বেঁধেছে। কিছুক্ষণের মধ্যে হুড়মুড়িয়ে বৃষ্টি নামবে। সুমিত, আমার যা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বৃষ্টি নামবে। আকাশের অবস্থাটা দেখেছিস? কেমন মেঘ জমেছে, মাঝে মাঝে কেমন হাওয়া দিচ্ছে। বৃষ্টি জোরেই নামবে মনে হচ্ছে। আর বাস স্টপ থেকে বাড়ি তো অনেকটাই রাস্তা। পাকা রাস্তা দিয়ে গেলে অনেকটাই সময় লেগে যাবে। একটা কাজ করি বরং, চল আমরা মাঠের রাস্তা দিয়ে চলে যাই। মাঠে দিয়ে যাবে? হ্যাঁ, মাঠের রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি চলে যাওয়া যাবে, বৃষ্টি নামার আগেই। কেন, কোনো সমস্যা আছে? মাঠের রাস্তা শুনতেই তুই একটু ভয় পেলি মনে হয়। না না, আসলে রাতের বেলায় মাঠের রাস্তা দিয়ে কেউ যাওয়া আসা করে না তো। রাত বিরেতে মাঠের রাস্তাটা খুব একটা ভালো না। সবাই বলে ওখানে নাকি। হ্যাঁ বুঝেছি, আর বলতে হবে না, যত সব বাজে কথা। চল চল, ওই মাঠের রাস্তা দিয়েই যাব। এরপর আমরা তিনজন মাঠের রাস্তাটাই ধরলাম। সুমিত, ওই সুমিত, কি হলো, দাঁড়িয়ে পড়লি যে? হুম। কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন? কিছু না দাদা, চলো। তাহলে তোরা মেলায় কেমন ঘুরলি বলতো? ভালোই ঘুরলাম মামা। অনেকদিন পর নাগরদোলা উঠে বেশ মজা লাগলো। তুমি গেলে আরো ভালো হতো। আমার আর কি সেরকম বয়স আছে? তোরা ঘুরে আনন্দ পেয়েছিস, এতেই আমার আনন্দ। তা শুভ, তোমার কেমন লাগলো বললে না তো? ভালোই লেগেছে মামা। শুধু শুধু কি? শুধু আসার সময় তেঁতুল গাছটা পার হতেই কেমন যেন মনে হলো
মনে হলো কে যেন আমাদের পিছু নিয়েছে, কিন্তু পেছন ফিরে তাকিয়ে দেখি পেছনে কেউ নেই, সব ফাঁকা। তোমরা মাঠের রাস্তা দিয়ে এসেছো? মামা আমিই বলেছি ওকে আসতে। আসলে আকাশে অনেক মেঘ করেছিল তো, তাই। বুঝেছি, আর বলতে হবে না। অনেক রাত হয়েছে, যাও তোমরা গিয়ে ঘুমিয়ে পড়ো। রাতে আমরা তিনজন ঘুমিয়ে আছি, এমন সময় একটা ছেলে সুমিতকে এসে ডাকলো। সুমিত, ওই সুমিত, ওঠ। কিরে ওঠ, বাইরে আয়। বাইরে এত রাতে কে ডাকছে? গিয়ে দেখি তো। কে তুমি? এত রাতে আমাকে ডাকছোই বা কেন? আমি কে সেটা তুই একটু পর ঠিকই বুঝতে পারবি। তুই যখন মাঠ দিয়ে আসলি আমি তখনই ঠিক করেছিলাম এত বছরের প্রতিশোধ এবার আমি নেব। নে এবার চল আমার সাথে। না, আমি যাব না। কি, তুই যাবি না? তুই যাবি না, তোর ঘাড় যাবে। চল, চল বলছি। না, বাইরে এত রাতে কিসের আওয়াজ হচ্ছে? সুমিত, সুমিত কোথায় গেল? জানালার বাইরে চোখ পড়তেই আমি আমার জীবনের সব থেকে ভয়ানক দৃশ্য দেখতে পেলাম। একটা ভয়ানক পেট আমার ভাইকে নিয়ে যাচ্ছে। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছাড়ো। সুমিত, ওই সুমিত। আমি দৌড়ে গিয়ে পাশের ঘরে মামাকে ডাকলাম। মামা, মামা শিগগিরই ওঠো মামা। এ কি সুমন, কি হয়েছে এত রাতে? এরপর আমি যা দেখেছি মামাকে তার সবটাই বললাম। এসব কি বলছিস তুই? কে সুমিতকে নিয়ে গেল? আমি জানি না মামা, তবে সে ভয়ঙ্কর, ভীষণ ভয়ঙ্কর। এ কি হয়ে গেল? আমার ছেলেটাকে কোথায় নিয়ে গেল? মামা তাড়াতাড়ি চলো, বাইরে গিয়ে দেখি বরং। আমার মনে হচ্ছে ভাইকে মাঠের মধ্যে তেঁতুল গাছটার কাছে গেলেই পাবো। তাছাড়া শুভও বলছিল তেঁতুল গাছটার কাছে আসতেই ওর মনে হচ্ছিল কে যেন আমাদের পিছু নিয়েছে। চলো মামা চলো, তেঁতুল গাছটার কাছেই চলো। হ্যাঁ হ্যাঁ চল, তেঁতুল গাছটার কাছেই চল বরং। দেখি আমার ছেলেটাকে বাঁচাতে পারি কিনা। আমি আর মামা এক মুহূর্ত সময় নষ্ট না করে চলে আসলাম তেঁতুল গাছটার কাছে। তেঁতুল গাছটার কাছে আসতেই দেখি তেঁতুল গাছের একটা ডালে বসে আছে সেই ভয়ানক প্রেত, আর শূন্যে হাওয়ায় ঝুলছে আমার ভাই সুমিত। এ কি, আমার ছেলেকে এইভাবে ঝুলিয়ে রেখেছো কেন? তুই এসেছিস তবে? তুই আজকে বুঝতে পারবি প্রিয় মানুষকে হারানোর কষ্টটা। তোর ছেলে আর বাঁচবে না, তোর ছেলেকে আমি মেরেই ফেলবো। কিন্তু কেন? ও কি দোষ করেছে? ও নয়, দোষ করেছিস তুই। আমি কি দোষ করেছি? আর তুমিই বা কে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছিস না আমি কে? মনে পড়ে আমার মা তোর বাড়িতে কাজ করতো। চুরির অপবাদ দিয়ে গ্রামের সবার সামনে আমার মাকে অপমান করে তোর বাড়ি থেকে বের করে দিলি। অথচ যে টাকার জন্য আমার মাকে চোর অপবাদ দিয়ে বের করে দিলি, সেই টাকা দুদিন পর পেলি তোর খাটের নিচে। সেই অপমান সহ্য করতে না পেরে আমার মা আত্মহত্যা করে, আর তারপর মায়ের শোকে আমিও আত্মহত্যা করতে বাধ্য হই। আজকে তুই বুঝবি প্রিয় মানুষটাকে হারালে কতটা কষ্ট হয়। আজকে আমি তোকে অনুভব করাবো। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার ছেলেকে তুমি এভাবে কষ্ট দিও না। আমার ছেলেকে তুমি দয়া করে ছেড়ে দাও। আমি ভুল করেছি, সেই শাস্তি দয়া করে তুমি আমাকে দাও। আমি আমার সব দোষ গ্রামের সবার সামনে স্বীকার করে নেব। আমি সবাইকে বলবো তোমার মা নির্দোষ। দয়া করে আমার ছেলেকে ছেড়ে দাও। না না না, ছাড়বো না। তোর জন্য আমার মা মরেছে, আমি তোর ছেলেকে ছাড়বো না। আমি বুঝতে পারছি তোমার কষ্টটা, কিন্তু তুমি বিশ্বাস করো, তখন টাকাটা আমার খুব দরকার ছিল। বাবার অপারেশনের জন্য রাখা টাকা যদি হারিয়ে যায় তাহলে কারই বা মাথা ঠিক থাকে তুমি বলো? শেষমেশ আমিও আর বাবাকে বাঁচাতে পারলাম না। এরপর সাবিত্রী কিছু কাগজপত্র খুঁজতে গিয়ে ওই টাকাগুলো খাটের নিচে খুঁজে পায়। তারপর আমি গেছিলাম তোমাদের বাড়িতে তোমার মায়ের কাছে ক্ষমা চাইতে, কিন্তু গিয়ে দেখি তোমার মা আর নেই। আমি আমার ভুলের শাস্তি আমার বাবার জীবন দিয়ে পেয়েছি। এবার তুমি আমার ছেলেকে কেড়ে নিলে আমি কি নিয়ে বাঁচব? আমার ছেলেকে তুমি ছেড়ে দাও। আমি পুরো গ্রামের সামনে স্বীকার করব তোমার মা নির্দোষ। এরপর সেই প্রেতটা আমার ভাইকে আস্তে আস্তে নামিয়ে দিল। তারপর কোথায় যেন হাওয়ায় মিলিয়ে গেল সেই প্রেত শরীর।